ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। কিন্তু এই মন্ত্রিসভা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন ডক্টর ইউনূসের ছায়া রয়েছে, কেউ বলছেন আমেরিকান ডিপ স্টেটের প্রভাব, আবার অনেকে সরাসরি অভিযোগ তুলছেন ভারতের প্রেসক্রিপশনেই সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো। আসলে কি তাই, নাকি এগুলো রাজনৈতিক কল্পনা? চলুন যুক্তি এবং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখি। তিনটি মন্ত্রণালয়, তিনটি নাম, এক বিতর্ক। নতুন সরকারে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং অর্থ ও পরিকল্পনা। এই তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, খলিলুর রহমান। এই তিনজনের রাজনৈতিক অতীত, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করলেই বিতর্কের সূত্রগুলো পরিষ্কার হতে শুরু করবে। বিএনপি আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ জোরদারে গত দেড় দশক ধরে সক্রিয় ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দিল্লিতে একাধিকবার সফর করেছেন, ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। 2024 সালে 5 আগস্টের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছিল। রাজনৈতিক মহলে অনেকে বলছেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের সেতুবন্ধন তৈরিতে সবচেয়ে সক্রিয় মুখ ছিলেন আমির খসরু। এবার তিনি পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, যা দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে কি তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, নাকি আন্তর্জাতিক অর্থনৈতিক যোগাযোগে তার দক্ষতার জন্য তিনি এই দায়িত্ব পেয়েছেন? রাজনীতিতে কূটনৈতিক যোগাযোগ অপরাধ নয়, বরং বাস্তব রাজনীতিতে এটি প্রয়োজনীয়। কিন্তু যখন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একই ধরনের আন্তর্জাতিক ঘনিষ্ঠতার ছাপ দেখা দেয়, তখনই সন্দেহের জন্ম হয়। দেশে তো এখন রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল, এটা গভর্নমেন্টের উচিত হয়নি। আমি তো কোনো সাজাপ্রাপ্ত দাগি অ্যাবসকন্ডিং কোনো আসামি না। প্রায় 9 বছর ভারতের মেঘালয়ে শিলংয়ে অবস্থান করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 11 আগস্ট দেশে ফিরেন তিনি। ভারতে অবস্থানকালেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, কিন্তু তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন ছিল। 2024 সালের 9 জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। শিরোনাম ছিল, এখনও রহস্যময় বিএনপি নেতা সালাউদ্দিন। এনসিপি নেতারা অভিযোগ করেছিলেন তিনি ভারতের হয়ে কাজ করতেন। এখন সেই সালাউদ্দিন আহমেদই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী দপ্তর। এটি কি কেবল রাজনৈতিক পুনর্বাসন, নাকি এর পেছনে রয়েছে কৌশলগত আন্তর্জাতিক সমীকরণ? সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দু খলিলুর রহমান। তিনি ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিএনপি একসময় তার পদত্যাগের দাবিও তুলেছিল। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে, কিভাবে ভাবলেন? কিন্তু লন্ডনে তারেক রহমান ও মোহাম্মদ ইউনূসের বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। এখানেই প্রশ্ন, যার বিরুদ্ধে আপত্তি ছিল তিনি কিভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন? থাইল্যান্ড সফরে ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হন। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যোগাযোগ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। পরবর্তীতে 2025 সালে 4 এপ্রিল ইউনূস মোদী বৈঠক সম্ভব হয়, যেখানে অজিত দোভালের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল রাজনৈতিক মহলে। গত 20 নভেম্বর দিল্লিতে অজিত দোভালের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন খলিলুর রহমান। দুবাইয়ে আমেরিকা ভারত বাংলাদেশ বৈঠকেও ছিলেন তিনি। তাকে বলা হয় আমেরিকা ও ভারতের বন্ধু। সুতরাং প্রশ্ন উঠে, তার পররাষ্ট্রমন্ত্রী হওয়া কি কূটনৈতিক দক্ষতার ফল, নাকি আন্তর্জাতিক শক্তির সমর্থন? এখন আসি মূল বিতর্কে। তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের সবারই ভারতের সঙ্গে সরাসরি বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। একই সময়ে তীব্র ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত নেতারা মন্ত্রিসভায় স্থান পাননি। এটা কি কাকতালীয়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে অনেকেই এসেছিলেন।
তাদের একজন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত। শুধু তাই নয়, নির্বাচন কভার করতে আসা ভারতীয় গণমাধ্যম কর্মীদের নরেন্দ্র মোদী সরকার ইতিবাচক প্রতিবেদন করারও পরামর্শ দিয়েছিল। নির্বাচনের পর আনুষ্ঠানিক ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সবার আগে তারেক রহমানকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছাও জানান প্রথম দিকে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের আমন্ত্রণও আসে ভারতের পক্ষ থেকে। এত কিছুর পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ভারত তারেক রহমানের সরকারকে শুরু থেকে কৌশলগতভাবে সমর্থন দিয়েছে। এবার আসি বাদ পড়াদের প্রসঙ্গে। 2004 সালে 1 এপ্রিল চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয়। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। পরবর্তীতে মামলায় যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়ে নির্বাচনে অংশ নেন এবং এমপিও হন। অনেকে ধারণা করেছিলেন তিনি হয়তো আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরবেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো দূরের কথা, মন্ত্রী পরিষদের জায়গা পাননি উই আর লুকিং ফর শত্রুজ খ্যাত লুৎফুজ্জামান বাবর। ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে চট্টগ্রামের সেই অস্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য ছিল। ভারতের 7 সিস্টার অঞ্চল তাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর। এমন প্রেক্ষাপটে বাবরের বাদ পড়া কি কেবল অতীতের আইনি জটিলতার কারণে, নাকি আঞ্চলিক কৌশলগত বাস্তবতা? এই প্রশ্ন এখন সবার মনে। আরেকজন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারত বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। নিজের গায়ের শাল, স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, যা ভারত ভালো চোখে দেখেনি। দলের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছিলেন রিজভী, নির্যাতন সহেছেন, কিন্তু মন্ত্রী হননি। যদিও মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন। এটাও কি কাকতালীয়? রাজনীতিতে ধারণা যেমন গুরুত্বপূর্ণ, বাস্তবতাও তেমনই। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী। বাণিজ্য, নিরাপত্তা, পানি, সীমান্ত সব ক্ষেত্রেই পারস্পরিক নির্ভরতা রয়েছে। একটি নতুন সরকার চাইবে সম্পর্ক স্থিতিশীল রাখতে, কিন্তু যখন গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয় ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার ইতিহাস থাকা ব্যক্তিরাই দায়িত্ব পান, তখনই রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হয়। এই মন্ত্রিসভা কি তারেক রহমানের নিজস্ব রাজনৈতিক কৌশল, নাকি আন্তর্জাতিক সমীকরণের ফল? সম্ভবত সত্যটা মাঝামাঝি কোথাও, কারণ রাজনীতি কখনো সাদা কালো নয়, এটি ধূসর বাস্তবতার খেলা। আপনিও কি তাই মনে করেন? এটি কি ভারতের প্রেসক্রিপশন, নাকি নতুন সরকারের বাস্তব কূটনীতি? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।